ডিএলএড পার্ট 2 সিসি 2 থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। অনেকেই বারবার করে এই কোশ্চেনের রিকোয়েস্ট করেছো, দুটি কোশ্চেনকে কম্বাইন করে লিখে দিয়েছি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এই পাঠ্যক্রমের উপর থেকে যে কোনো কোশ্চেনেরই সঠিক আনসার লিখে আসতে পারবে। তাহলে আগে বুঝে নিতে হবে পাঠ্যক্রমের 5টি মূল্যবোধ লিখুন। আর কি পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বর্তমানে ব্যবহৃত রীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই দুটো বিষয়ই আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে নেব, কনসেপ্ট ক্লিয়ার করে নেব। দেখো, পাঠ্যক্রমের 5টি মূল্যবোধ, এই 5টি পরপর মনে রাখতে হবে হেডিংগুলি। একটা হলো সামাজিকতা, শিশুদের মধ্যে সামাজিক নিয়মকানুন, সহানুভূতি, সহনশীলতা, সহযোগিতার মনোভাব গড়ে তোলা। সামাজিকতা মানেই এই যে সমাজে আমরা বাস করছি সেই সমাজের কিছু নিয়ম থাকে, সেই নিয়ম সম্পর্কে শিশুদেরকে অবগত করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সহনশীল হওয়া, সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, তবেই একটা সমাজ সুন্দর হতে পারে। এই সামাজিক যে ভ্যালুসগুলি রয়েছে, মূল্যবোধগুলো রয়েছে, সেগুলি শিশুর মধ্যেকে দেওয়াই কিন্তু পাঠ্যক্রমের যে 5টি মূল্যবোধ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো সামাজিকতা। আর কি, আর দ্বিতীয় মূল্যবোধ হলো দেশপ্রেম। আমাদের পাঠ্যক্রমটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগরিত করে, নিজের দেশ, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও গর্ববোধ তৈরি করা। তাহলে কি, পাঠ্যক্রমের 5টি মূল্যবোধের মধ্যে প্রথমটি সামাজিকতা, দ্বিতীয়টি দেশপ্রেম। আমাদের পাঠ্যক্রমের যে মূল্যবোধ সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা, নিজের দেশের প্রতি, দেশের সংস্কৃতির প্রতি, ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং গর্ববোধ তৈরি করা। এটি কিন্তু আরও একটি উদ্দেশ্যের মধ্যে। এবার দেখে নেব বাকি 3টে উদ্দেশ্য কি রয়েছে। নৈতিকতা, সৎবাদিতা অর্থাৎ সর্বদা সৎ কথা বলবে, সৎ জীবনযাপন করবে, দায়িত্ববোধ থাকবে, ন্যায় বিচারের মানসিকতা গড়ে তোলা। তাহলে নৈতিকতা আরও একটি মূল্যবোধের মধ্যে পড়ছে। আর কি, পরিবেশ সচেতনতা গড়ে তোলা, এটিও কিন্তু আমাদের পাঠ্যক্রমের একটি মূল্যবোধের মধ্যে পড়ছে। সেটি কি, শিশুর মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো হয় এবং প্রকৃতিকে ভালোবাসা শেখানো হয়। পরিবেশ যদি সুন্দর হয়ে ওঠে তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে, আর পরিবেশ যদি ধ্বংস হয় তাহলে কিন্তু আমাদের জীবকুলের অস্তিত্বও কিন্তু একদিন বিনাশ হবে। এটি কিন্তু শেখানো হয় কিভাবে পরিবেশটাকে সুন্দর করে গড়ে তোলা যাবে। শিশুদেরকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে হবে, প্লাস্টিকের ব্যবহার বর্জন করার প্রতি তাদেরকে সচেতন করে তুলতে হবে যে প্লাস্টিক কতটা ক্ষতিকর সমাজের জন্য, তারা যাতে সেটি ব্যবহার না করে। এই যে পরিবেশ সম্পর্কে যে সচেতনতা, এটি গড়ে তুলতে হবে আমাদের এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে। এটিও কিন্তু একটি মূল্যবোধ। আর কি, সমতা ও সহনশীলতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতা গড়ে তোলা। ক্লাসে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের বন্ধুবান্ধব রয়েছে, সবার প্রতি একে অপরকে শ্রদ্ধা করবে, তার ধর্মকে, তার ভাষা, সমস্ত কিছু, তার জাতিগত দিক, সব কিছুকেই একজন অপরজনকে সেই বিষয়ে শ্রদ্ধা করবে, কেউ কাউকে টিজ করবে না এবং সহিষ্ণুতা গড়ে তোলাই কিন্তু এই পাঠ্যক্রমের যে মূল্যবোধগুলির মধ্যে রয়েছে সেই মূল্যবোধগুলির মধ্যে এই 5টি গুরুত্বপূর্ণ। তাহলে পরপর এই 5টি পয়েন্টস মনে রাখবে। আমি যে কথাগুলো আমার নিজের ভাষায় বললাম, তোমরা সেই কথাগুলি তোমাদের নিজের ভাষায় কনসেপ্টটাকে ঠিক রেখে লিখে দিয়ে আসবে, ভালো মার্কস পাবে। এইবার পরবর্তী কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরে পাঠ্যক্রমে ব্যবহৃত রীতি। পশ্চিমবঙ্গের যে পাঠ্যক্রম তৈরিতে যে রীতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর প্রতি আমরা এবার আলোকপাত করব। এক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষায় শিশু কেন্দ্রিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার
এই প্রাথমিক শিক্ষায় কোন বিষয়টির উপর জোর দিয়েছে, সেটি হলো শিশুকেন্দ্রিক শিক্ষার উপর। এখানে এমন একটি পাঠ্যক্রম গঠন করা হয়েছে যা শিশুর মানসিক, শারীরিক, সামাজিক এবং আবেগজনিত বিকাশের সুযোগ করে দেয়। তাহলে কি পাঠ্যক্রমটাকে এমনভাবে সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের, যেটি শিশুর মানসিক, শারীরিক, সামাজিক এবং আবেগজনিত বিকাশের সুযোগ করে দেবে। এবার পয়েন্টস অনুযায়ী আমরা দেখব শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষা, এই রীতিতে শিশুর আগ্রহ, চাহিদা, প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হয়। শিক্ষা নয়, শিক্ষক নয়, বরং ছাত্র এখানে প্রধান। তাহলে কি শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর আগ্রহ, চাহিদা এবং প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষক নয়, বরং ছাত্রই এখানে প্রধান। ছাত্রকে কেন্দ্র করে, অর্থাৎ শিশুকে কেন্দ্র করেই যে শিক্ষা, সেটি কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। শিশু যেন নিজের মতো করে শিখতে পারে, তারপরে যেন চাপ সৃষ্টি না করা হয়, তার নিজের মতো করে নিজের আনন্দে সে শিখবে, সেই সুযোগ দেওয়া। শিক্ষকের কাজ হবে একজন বন্ধু বা ফ্যাসিলিটেটরের, যেখানে সে আটকে যাবে সেখানে তাকে ধরিয়ে দেওয়া, সেটি কিন্তু তার কাজ। এবার পরবর্তী পয়েন্টস কি, অনুভব ভিত্তিক শিক্ষা, অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং। শুধু বই পড়ে নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার উপর গুরুত্ব দেওয়া, অর্থাৎ তাদেরকে স্কুলের পাশে যদি নদী থাকে, পুকুর থাকে বা গাছপালা থাকে, সেই ক্লাসরুমের বাইরে গিয়েও সেগুলি তাদেরকে দেখানো, সেগুলির সাথে তাদেরকে পরিচয় ঘটানো, এগুলিও কিন্তু শিক্ষা পাঠ্যক্রমের একটি অন্তর্গত হয়েছে। যেমন প্রকৃতি পর্যবেক্ষণ, যে কথা বললাম, খেলা, গান, নাচ, ছবি আঁকা, নাটক ইত্যাদির মাধ্যমে শেখানো হয়। এই বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু আনন্দ করে শিখবে। শিক্ষাকে তারা বোঝা হিসাবে নেবে না, তারা শিক্ষাকে আনন্দ, একটা খেলা, তার মধ্যে দিয়েই তারা শিখবে। তাহলেই সেই শিক্ষা দীর্ঘস্থায়ী হবে। বহুমাত্রিক কার্যকলাপ, শিক্ষাকে আনন্দদায়ক ও কার্যকরী করতে বিভিন্ন খেলা, গল্প বলা, গান, নাটক, ছবি আঁকা, দলগত কাজ প্রভৃতি কার্যকলাপের মাধ্যমে শেখানো হয়। তাহলে বহুমাত্রিক কার্যকলাপ, এখানে আমরা জানি প্রকল্প পদ্ধতির কথা শুনেছি, সমস্যা সমাধান কথার পদ্ধতি শুনেছি। বিভিন্নভাবে তাদেরকে শেখাতে হবে, দলগত কাজ দিতে হবে তাদের একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে উঠবে। তাছাড়া খেলাধুলো, গল্প বলা পদ্ধতি অবলম্বন করে শিক্ষক তাদেরকে পড়াতে পারেন, তাতে তাদের মনোযোগ বেশি আকৃষ্ট করা যাবে। গান, নাটক, ছোট ছোট নাটকের মাধ্যমে কোনো একটা সামাজিক টপিক তাদেরকে শেখানো যেতে পারে, বা গল্পের কোনো একটা বিষয় সেটি নাটকের মাধ্যমে শেখানো যেতে পারে। তাদেরকে ছবি আঁকতে বলা যেতে পারে পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ে। এইভাবে বহুমাত্রিক কার্যকলাপের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভিটি বেসড লার্নিং তাদেরকে দেওয়া যেতে পারে। আর কি, সমন্বিত পাঠ্যক্রম। সমন্বিত পাঠ্যক্রম কি, যেখানে ইন্টিগ্রেটেড কারিকুলাম, সব কিছু একত্রিত রয়েছে, বিভিন্ন বিষয় যেমন বাংলা, অঙ্ক, পরিবেশ, চারু, কারুশিল্প, গান ইত্যাদি আলাদা আলাদা না রেখে একটি সমন্বিত ধারায় শেখানো হয়। এতে শিশুর মনে সংযুক্ত ধারণা তৈরি হয়। আমরা যখন যে টিচিং স্কিলগুলি আমরা মাইক্রো টিচিংয়ে করেছি, সেই ক্ষেত্রেও কিন্তু একটার সাথে আর একটা সাবজেক্টের সমন্বয়করণ করা হয়েছে। সেই সমন্বিত শিক্ষা আমরা বাংলা পড়তে পড়তে কোনো যোগ বিয়োগ শিখে নিতে পারি, বা কোনো বন সম্পর্কে হয়তো গল্প রয়েছে, সেখান থেকে আমরা পরিবেশ সংক্রান্ত কোনো কিছু শিখে নিতে পারি। এইভাবে একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্টের মেলবন্ধন করে শিশুদেরকে শেখানো, এটি কিন্তু সমন্বিত পাঠ্যক্রমের মধ্যে পড়ে। আর কি, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা। মূল্যবোধ ভিত্তিক শিক্ষাটা কি, শুধুমাত্র পাঠ্য বই শেখানো নয়, শিশু ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দিকে লক্ষ্য রাখা হয়। কেবলমাত্র বই পড়ে মুখস্থ করে পরীক্ষাতে নাম্বার তোলা, এটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য বা পাঠ্যক্রমের উদ্দেশ্য নয়।
শিশুকে একজন বাস্তব জীবনে ভালো মানুষ করে গড়ে তোলাই কিন্তু এই পাঠ্যক্রমের লক্ষ্য। শিক্ষার মাধ্যমে নৈতিকতা, সহানুভূতি, সহনশীলতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণ শেখানো হয়। তাহলে শিক্ষার মাধ্যমে কি কি শেখানো হয়? নৈতিকতা, সহানুভূতি, সহনশীলতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণ কিন্তু শেখানো হয়। আর কি? স্থানীয় উপাদানের ব্যবহার। স্থানীয় উপাদানের ব্যবহার অর্থাৎ আমাদের পরিবেশে, স্কুলের চারিপাশে যেসব উপাদানগুলি রয়েছে, গ্রাম বাংলাতে যে উপাদানগুলি রয়েছে সেইগুলি উপর গুরুত্ব। পাঠ্য বই ও শিক্ষাদানের পদ্ধতিতে স্থানীয় ভাষার ব্যবহার, যেখানকার যে ডায়ালক্ট, উচ্চারণ পদ্ধতি যেমন আছে সেই ভাষা ব্যবহার করা। সেখানকার লোকাল, স্থানীয় কাহিনী, খেলা, সংস্কৃতি, পরিবেশ, সেইখানকার পরিবেশ, এক একটা পাহাড়ি অঞ্চলের পরিবেশ একরকম, যেটা সমতল ভূমির একরকম। যে পরিবেশে যে স্কুলটা রয়েছে সেই পরিবেশের প্রতি গুরুত্ব রাখা ইত্যাদি অন্তর্গত করা হয়। তাহলে পাঠ্য বই ও শিক্ষাদান পদ্ধতিতে কি কি ব্যবহার করা যেতে পারে? যারা সাঁওতাল মাধ্যমে পড়ছে তাদের জন্য সাঁওতালি ভাষা, স্থানীয় ভাষা, কাহিনী, খেলা, সংস্কৃতি, সেই লোকাল সংস্কৃতি এবং পরিবেশ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়। এতে শিশু শেখার সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পারে। শিশু যখন দেখে যে তার ভাষাতে বা তার যে উচ্চারণ পদ্ধতি আছে সেইভাবেই শিক্ষক বলছে, সেখানকার স্থানীয় কোনো কাহিনী তুলে ধরা হচ্ছে, সেখানকার পড়ানোর মধ্যে স্থানীয় পরিবেশের উদাহরণ দেওয়া হচ্ছে, সেটাতে শিশু সহজেই একাত্ম হয়ে যেতে পারে সেই বইয়ের, পাঠ্য বইয়ের বিষয়ের সাথে। আর কি? নিরন্তর মূল্যায়ন। নিরন্তর মূল্যায়ন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে এখন সামেটিভ পরীক্ষাগুলো চালু হয়েছে। পরীক্ষার মাধ্যমে নয়, প্রতিদিনের কার্যকলাপ ভিত্তিক শিশুদের মূল্যায়ন করা হয়। ক্লাস টেস্টের ব্যবহার বা প্রত্যেক দিন যে পড়ার শেষে তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা, এইগুলির উপর বেশি জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভিটি উপর বেশি জোর দেওয়া হচ্ছে। প্রতিদিন কার্যকলাপের ভিত্তিতে শিশুদের মূল্যায়ন করা, এতে তাদের দুর্বলতা চিহ্নিত করে সময় মতো সাহায্য করা যায়। তাদের মধ্যে কি উইকনেস আছে সেটি সেই ক্লাস শেষেই কিন্তু শিক্ষক জেনে যেতে পারছেন এবং সেটিকে মেরামত করা, কোন স্টুডেন্টটি পিছিয়ে আছে সেটিকে অবজার্ভ করে তার পিছনে আরেকবার সময় দেওয়া, এটি কিন্তু নিরন্তর মূল্যায়নের মধ্যে পড়ে। আর উপসংহারে কি লেখা যেতে পারে? প্রাথমিক স্তরের শিক্ষায় পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশু শেখার প্রতি আগ্রহী হয়, আনন্দের সাথে শেখে, একজন দায়িত্বশীল, সৎ, নৈতিক এবং মানবিক মানুষ হয়ে উঠতে পারে। এই রীতি শিক্ষাকে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করে। জাস্ট এই একদম সহজ ভাষাতে লেখা, কয়েকবার পড়ে পয়েন্টসগুলিকে যদি একটু খাতায় নোট ডাউন করে রাখো, তাহলে কিন্তু তুমি ওই পয়েন্টসগুলির উপর ভিত্তি করে নিজের ভাষাতেই সুন্দর করে লিখে আসতে পারবে এবং একটি ভালো স্কোরও করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আবারও বলবো, প্রিভিয়াস ক্লাস যেগুলি আপলোড করা আছে সেগুলি এক্সামের আগে দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে অনেক বেশি সাহায্য করবে।